আপনারা যে নদীকে ভাবছেন, হ্যাঁ, এটা সেই নদী, দুর্যোর এক্স। এই সেই নদী, মেহেকের কাজিন। সারপ্রাইজ! কেমন আছিস মেহু? আয়াত বলল, ভালো আছে, কিন্তু মনে মনে এর 14 গোষ্ঠী উদ্ধার করে বলছে, একে দুই চক্ষে সহ্য হয় না। ফালতুর উপরে হোল স্কোয়ার যাকে বলে। এই মেয়ে জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ভীষণ লোভী ছিল। শুনেছিলাম ভার্সিটিতে থাকাকালীন এক ছেলেকে মিথ্যা অপবাদ দিয়েছিল। ওই ছেলে নাকি ওর সাথে জোর জবরদস্তি করেছে। পরে জানতে পারি ছেলের থেকে টাকা নেয়ার প্ল্যান ছিল, কিন্তু ওই ছেলের ফ্রেন্ডের জন্য পারেনি, তাই সে নাটক করেছিল। তারপর চাচ্চু এসব জানতে পেরে আপুকে ইউএসএ পাঠিয়ে দেয়। নিজের ইজ্জত নিয়ে কেউ এরকম জঘন্য কাজ করতে পারে তা একে না দেখলে জানতাম না। সেই থেকেই নদী আপুকে আমার খুব ভালো লাগে না। ভদ্রতার খাতিরে বললাম, আপি তুমি কবে এসেছো ইউএস থেকে? আসলে চাচ্চু তো আমাদের কিছুই বলল না। এই তো গতকালকেই আসলাম, কিছু পুরনো হিসাব বাকি আছে, সেগুলোই সুদেই আসলে বুঝে নিতে আসলাম। ছাড় এসব কথা, এখন বল তোর খবর কি? শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে, তা তোর বর কি করে? ছবি দেখা, আমিও একটু দেখি। আয়াত দুর্যোর ব্যাপারে বলতে যাবে, ঠিক তখনই আম্মু এসে খেতে ডাক দিল। আয়াত বলল, আপু এ বিষয় নিয়ে পরে কথা হবে, এখন খেতে চলো, আম্মু না হলে বকবে। তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। এই বলেই ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেয়ে সোজা রুমে, আর মাকে বললাম, মা আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবে না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে কি রে, আগে বললি না কেন মাথা ব্যথা করছে? বেশি ব্যথা করলে বল, ডাক্তারের কাছে নিয়ে যাই। না মা, লাগবে না, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। কিন্তু চিন্তা করো না, আমি যাচ্ছি ঘুমাতে। এই বলেই রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। এইদিকে নিশি বিকেল হলেই গল্প বা উপন্যাস পড়ে, এটা ওর অভ্যাস। ঠিক এমনই আজকেও খুব মনোযোগ সহকারে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছিল। ঠিক সেই সময়ে ফোনটা বেজে উঠল। মেজাজটাই খারাপ হয়ে গেল নিশির। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ভাবছে ফোনটা কি ধরবে নাকি ধরবে না, কি ভেবেই ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বলল, হাই মিস ঝগড়ুটে, কেমন আছো? নিশি মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেল, দিল এক ঝাড়ি। ওই মিয়া, ওই তোর লগে কোন জন্মে ঝগড়া করছি রে? তোর মাথায় কি তার ছিঁড়া নাকি? পাবনার পাগলাগারদ থেকে পালাইছস নাকি? যারে তারে ফোন দিয়া জ্বালাস, ঘরে মা বউ নাই? মা আছে বউ নাই, সেটাও হয়ে যাবে তুমি যদি চাও এখনই, কিন্তু আমরা বিয়েটা সেরে ফেলতে পারি। তা তুমি কি বলো হটি? এইবার আমি শিওর তুই নিশ্চয়ই পাবনার পাগলাগারদ থেকে পালাইছস। যত সব ওইগুলা আমার এই পায় ফোন দেওয়ার লিগা। হায় রে, ওই বেটা শুন, তোর পাগল হস আর ভালো হস। আবার যদি আমারে ফোন দেস তাইলে তোরে দিমু এক আছাড়, ফাউল কোহানকার। এই বলেই ফোনটা কেটে দিল নিশি। ফোনটাও বন্ধ করে দিয়েছে যাতে আর কেউ জ্বালাতে না পারে। এদিকে জাহিদ তো হাসতে হাসতে শেষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এত সময় জাহিদই নিশির সাথে মজা করছিল। জাহিদ হাসছে আর একা একা বলছে, এই মেয়ে আমার কণ্ঠটা শুনেও বুঝলো না আমি জাহিদ। এই মেয়ে আসলে ঝগড়ুটে। সবার সাথে কি এমনভাবে ঝগড়া করে, নাকি আল্লাহ শেষমেশ ঝগড়ুটে আমার কপালে ছিল? রাত প্রায় 11টা। আয়াত এখনো ঘুমিয়েছিল বিকেল 4টায়, আর এখন 11টা। এই সময় ফোনটা বেজে উঠল। ফোনটারও ওর সুখ সহ্য হয় না। কি সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু ওর ওই জেনকে নিয়ে। কিন্তু ফোনটা আয়াতের সাথে শত্রুতা করেছে, ওর স্বপ্নে ব্যাঘাত ঘটাতে চলে এসেছে ঠিকই। কি আর করার, ফোনটা ধরতে যাবে তখনই ফোনটা কেটে গেল। আবার তখনই ফোনটা বেজে উঠল। আয়াত চরম বিরক্তি নিয়ে রিসিভ করে বলল, হ্যালো। হ্যাঁ, তোমার কি আমাকে মানুষ মনে হয় না, নাকি তুমি মনে করো আমার কোনো অনুভূতি নেই? সেই বিকেল থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন তুলছিলে না কেন? এই মেয়ে, এই উত্তর দিচ্ছ না কেন? আসলে আমি ঘুমিয়েছিলাম, মাথা ব্যথা করছিল, তাই ঘুমোচ্ছিলাম, তাই ফোনটা তুলতে পারিনি।
আপনার জন্য আমার জানুকে নিয়ে স্বপ্নটা দেখতে পারলাম না। সব সময় রং টাইমে কেন এন্ট্রি নেন আপনি? আর এতবার ফোন করছেন কেন? ধুর, আপনার সাথে বকবক করে লাভ নেই, আমি ঘুমাবো, বাই। টুট 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 ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল আয়াত। এই মেয়ে নিজেকে কি মনে করে? আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমাচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আয়াত স্বপ্নে দেখছে জেএনের সাথে ডান্স করছে। তখনই কে যেন ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঘুমটা ভেঙে গেল আর বলল, না, স্পর্শটা তো সত্যি সত্যি। হে মা, এত ঠান্ডা কেন স্পর্শটা? ভূত নাকি? আমি শুনেছি ভূতের স্পর্শ নাকি ঠান্ডা হয়। এটা ভেবেই ভয়ে গলা শুকিয়ে গেল। দিলাম এক চিৎকার, আম্মু। তখনই কেউ মুখ চেপে ধরল আয়াতের। ভয়ে মরার মতো অবস্থা ওর। তখনই কেউ একজন বলল, এই মেয়ে, এই চেঁচামেচি করছো কেন? কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই যে এটা তুর্য। আবার বলে উঠল, এই মেয়ে, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমি ভূত কেন হব? হ্যাঁ, আর আমি ছাড়া তোমার ঘরে কে আসবে? যে আসবে তাকে এই দুনিয়া থেকেই উড়িয়ে দেব। যে তোমার দিকে তাকাবে। কি করছো? মুখ নেই? এতক্ষণে তো চিল্লিয়ে মহল্লার সবাইকে জানিয়ে দিতে। এখন কি বোবা হয়ে গেলে নাকি? তখনই আয়াত ইশারায় ওর মুখের সামনে থেকে হাত সরাতে বলল। তুর্য উপস সরি বলে হাতটা সরাতেই পুরো। ওই বেটা, ওই গাধা বলদ কোহানকার, মুখ হাত দিয়ে চেপে ধরে কথা বলতে বলছিস? তোর মাথা ফাটাই দিমু এক বাড়ি মাইরা, শালা খচ্চর। শালা সারাটা দিন জ্বালাইছস, এখন একটু শান্তিতে ঘুমাতেও কে দিবি না? তোরে টিকটিকির স্যুপ খাওয়াই দিমু, বিচুটি পাতা লাগাই দিমু, তখন তুই ছাগলের 4 নাম্বার ছানার মতো তিরিং বিরিং করবি, দেখিস? তুই এখন ভাগ এখান থেকে, আমি ঘুমাবো। এই এক নাগারে বলে তুর্য মুখের দিকে তাকাতেই আয়াত চুপ হয়ে গেল। একটু আগের কথা মনে পড়তে ও বিড়ালের ছানার মতো চুপসে একটা ঢোক গেলে ইনোসেন্ট মার্কা হাসি দিল। তুমি আমাকে কি বললে? আমি শালা খচ্চর? তুই গাড়ি কেন করলা? এই মেয়ে, তোমার কি আমাকে মানুষ মনে হয় না? সেই বিকেল থেকে ফোন দিচ্ছি, ধরছো না কেন? একবার ফোন করে কি আমাকে বলা উচিত ছিল না? আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তোমার বাচ্চামো স্বভাব কবে যাবে মায়াবতী? চুপ করে আছো কেন? জবাব দিচ্ছ না কেন? ওয়াই? আয়াত চুপ করে আছি। তুর্য এত জোরে ধরেছে ব্যথা লাগছে আর ভাবছে, কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে? সত্যিই আমি ভাগ্যবতী। আগে ওনার এমন আচরণে খারাপ লাগতো, আর এখন তো খারাপ লাগে না। তাহলে কি ওনাকে আমার ভালো লাগতে শুরু করেছে? জানি না, সত্যিই আমি জানি না। এর উত্তর জানা নেই। ব্যথায় আমার চোখ দুটো থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তুর্য মায়াবতীর দিকে তাকাতেই দেখে ও কাঁদছে। এটা দেখে বুকের বাঁ পাশটায় ব্যথা করছে। আমি মায়াবতীকে কষ্ট দিয়ে ফেললাম। সরি জান, সরি। আমি বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দাও। আমি বুঝিনি তুমি ব্যথা পাবে, সরি। এই বলেই ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল তুর্য। আবারও বলল, মায়াবতী ঘুমিয়ে পড়ো, কালকে তো কলেজে যেতে হবে। এই বলেই আয়াতকে শুইয়ে দিয়ে লাইট অফ করে এসে ওকে জড়িয়ে ঘুমোতে যাবে। ঠিক তখনই আয়াত বলে উঠল, এই এই এই, আপনি এখানে ঘুমাবেন কেন? আপনার কি বাড়িঘর নাই? ঘুমানো পর্যন্ত তো ঠিক আছে, এভাবে ফেভিকলের মতো চিপকে আছেন কেন আমার সাথে? হোয়াই হোয়াই? আমাকে ছাড়েন, না হলে আমার ঘুম হবে না। ছাড়ুন। এখন থেকে অভ্যাস করে নাও মেহু পাখি, তোমাকে তো আমার বুকেতেই ঘুমাতে হবে। সেটা চাইলেও ঘুমাতে হবে আর না চাইলে। সো চুপচাপ ঘুমাও, কথা না বলে। আর হ্যাঁ, কলেজে হিজাব পরে যাবে, চুল বিনুনি করে যাবে না, বুঝেছো? আমার কথার অবাধ্য হয়েও না, সেটা তোমার জন্য ভালো হবে না। আর কোচিংয়ে গেলে বোরকা পরে যাবে। এটা তোমাকে বলতাম না, বলছি এই জন্য যে তোমার দিকে যাতে কেউ খারাপ দৃষ্টিতে না তাকায়, সেই দিনের ছেলেগুলোর মতো অসভ্যতা না করতে পারে। তাই আগেই সেফ থাকা ভালো জান। আমার আর ফ্যামিলির সাথে থাকলে পড়তে হবে না, বুঝেছো? আর সকালে আমি গাড়ি নিয়ে ওয়েট করব, বুঝেছো? আমি মাথা ঝাঁকালাম আর মনে মনে বললাম,
উনি ঠিকই বলেছেন, আমাদের পোশাকের জন্যই আমরা ইফটিজিংয়ের শিকার হই। কিন্তু অনেক জানোয়ার আছে যারা পর্দা করা মেয়েদেরকেও রেহাই দেয় না, এমনকি বাচ্চাদেরও না। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু এরা ক্ষমতার জোরে ঠিকই বেরিয়ে যায়। আমাদের দেশের আইনি ব্যবস্থা এদের কিছুই করতে পারে না। এই জন্যই আমাদেরকেই সেফলি চলতে হবে, যাতে কারো কোনো শকুনের দৃষ্টি না পড়তে পারে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে পর্দা ভেদ করে সূর্যের আলো মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। কালকে রাতে ঘুমটা খুব ভালো হয়েছে। কালকে রাতের কথা মনে পড়তেই তুর্যর কথা মনে পড়ল। পাশে তাকাতে আয়াত অবাক, তুর্য কই? বেডসাইড টেবিলের উপর একটা চিটকুট রাখা, হাতে নিল পড়ার জন্য। তাতে লেখা, মায়াবতী, সকালে চলে গেলাম, তোমাকে আমার সাথে দেখলে তোমার পরিবারের লোক খারাপ ভাবেনি তো? শ্বশুরমশাই তো আমাকে কাঁচা চিবিয়ে খেয়েই ফেলতো। আমি মরে গেলে তোমার কি হতো তাই ভেবেই ভোরে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিচে এসো, জলদি অপেক্ষা করছি। এইটুকু পড়তেই মুখে হাসি ফুটে উঠল আয়াতের। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামতে একটা বড় সড়ো ঝাটকা খেলো তুর্যকে দেখে। মনে মনে বলে, কি লাগছে ওনাকে, ওয়াও मैं मर जावा। ব্ল্যাক শার্ট ইন ছাড়া, ক্রিম কালারের ডেনিম প্যান্ট, চুলগুলো স্পাইক করা, হাতে ব্ল্যাক ডায়ালের ঘড়ি। হাই, এভাবে দেখে যে কেউই তো ক্রাশ খাবে। আমি তো অলরেডি ক্রাশ। হঠাৎ সূর্যের কথায় আমি চোখ নামিয়ে নিলাম। এভাবে দেখো না, নজর লাগবে তো। অবশ্য আমি তো তোমারই যেভাবে ইচ্ছে দেখতে পারো, তবে এখন তোমার দেরি হয়ে যাবে, চলো। ইস, কি শখ! আমার তো খাই আর কাজ নেই। আপনার মতো হুতুম পেচারে দেখবো আমি? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। সরেন, এই বলেই গাড়িতে উঠে গেলাম। জান, তুমি যাই বলো, তুমি যে আমায় ভালোবাসতে শুরু করেছো সেটা বেশ বুঝতে পারছি। তুর্য গাড়ি চালাচ্ছে আর খেয়াল করছে মায়াবতী ওকে আর চোখে দেখছে। কলেজের সামনে এসে ব্রেক কষতে আয়াত বলে উঠল, গাড়ি থামালেন কেন? এভাবে আর চোখে না দেখে এখন সামনাসামনি দেখো। এমন করলে অ্যাক্সিডেন্ট করবো তো। নাও এবার দেখো। বেশি কথা বলেন আপনি। আমি যে আপনাকে দেখছিলাম, আপনি দেখছেন কিভাবে? আপনি কিভাবে বুঝলেন? নিশ্চয়ই আপনিও দেখেছেন, তাহলে সমান সমান। হয়েছে, বুঝছি, তোমার সাথে কথায় পারবো না। যাও, এখন কলেজে এসে গেছি। কপালে চুমু দিয়ে। বাই। এই বলেই কলেজে ঢুকে গেল আয়াত। আর তুর্য চিল্লিয়ে বলল, সাবধানে থেকো মায়াবতী, আর ছুটির পরে ওয়েট করো। আয়াত কিছু না বলেই চলে গেল। ওর ক্লাস 5 তলায়। 4 তলায় উঠতেই কেউ বলল, আয়াত বোঝার চেষ্টা করছে কাকে বলছে মায়াপরি। অপর পাশের লোকটি, আমাকে? আমার নাম তো মায়াপরি না, আমার নাম তো মেহেক। আর তুর্য তো মায়াবতী বলে ডাকে, মায়াপরি তো বলে না। তাহলে কে ডাক দিল? কি উটকো ঝামেলা রে বাবা, ভাল লাগে না এদের জ্বালায়। এক রাশ হতাশা আর বিরক্তি নিয়ে আমি পেছনে ঘুরতেই আমি আরে এটা তো ওই ছেলেটা, ফাজিল ছেলেটা যার সাথে ওই দিন মলে ধাক্কা খেয়েছিলাম। ওই দিন আমার দিকে কেমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়েছিল, আবার আজকে মায়াপুরি বলে ডাকছে। দেখাচ্ছি চান্দু, এমন কথা কমু তোর কানটা আর নিজের কাছে থাকবো না। এই মায়াপুরি, তুমি এখানে? ওয়েট ওয়েট ওয়েট, এটি আমাদের ইমিগ্রেশন অর রিয়েলিটি? ওই মিয়া ওই, আপনি কি চোখে দেখেন না, নাকি জেগে জেগে স্বপ্ন দেখেন? নিশ্চয়ই আপনি পাগল, তা না হলে এমন কথা বলে। আর তার চেয়ে বড় কথা, আপনি এখানে কি করেন? জানেন না এটা গার্লস কলেজ? লুচুকু থাকার আসছেন তো আসছেন, আবার মেয়েদের ডাকছেন। এমন পেদামো জীবনে না মেয়েদের দিকে তাকানো তো দূর, সব মেয়েদেরকে মা বোন ছাড়া কিছু ভাববেন না। এখান থেকে ফুটেন জলদি, হাজাইরা ফাউল পাবলিক কোহানকার।
নবীনের ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবে বুঝতে পারছে না। আমি নাকি লুচুগিরি করতে গার্লস কলেজে এসেছি, এটা শোনারও বাকি ছিল। যার জন্য মেয়েরা পাগল আর কি না, বাট যাই হোক, ও কিন্তু সেই লেভেলের কিউট, একদম বাচ্চাদের মতো চিন্তা ভাবনা, একদম পিচ্চিদের মতো। সব কিছু সুন্দর। আমি যে বড্ড ভালোবেসে ফেলেছি ওকে, যে আমার চাই মনে মনে ভাবছি। তুমি যা ভাবছো তা না। আমি আমার বোনকে ছাড়তে এসেছিলাম, আর যাওয়ার সময় তোমার সাথে দেখা হয়ে গেল। বাই দ্য ওয়ে, পরিচিত হওয়া যাক। আম ফয়জুর রহমান খান। তুমি? আপনারে কেন বলবো? আপনি নবীন হন আর ভাইঙ্গা খান খান হন, তাতে আমার কি? আমার জামাইয়ের কি? আইসে আলগা পিরিত করতে। হ্যাঁ, সরেন। আজাইরা পাবলিক, গায়ে পড়া কথা বলতে আসা পাবলিকের সহ্য হয় না। কি বলছো? জামাই মানে? তুমি বিবাহিতা? বিবাহিত না, আমার 10টা পোলাপাইনও আছে। আপনার সমস্যা? আই এম গেটিং লেট, আই হ্যাভ টু গো। বাই মিস্টার খান খান। ও, তাহলে এটা মজা ছিল? জামাইয়ের কথা শুনে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। আল্লাহ বাঁচিয়েছে। ওর ডিটেলস আমার চাই। নিহিতি বোনকে বলতে হবে, ওর ব্যাপারে ওই হেল্প করতে পারবে। নবীন এই বলেই বেরিয়ে গেল। ক্লাসরুমে ঢুকতে কেউ একজন আয়াতের হাত ধরে টান দিল। বুঝতে আর বাকি নেই এটা যে ওর জানু নিশু। জানো, তোর জন্য ওয়েট করছি। এবার তুর্য ভাইয়ের সাথে তোর কেসটা কি বলে ফেলতো, কথা ঘুরানো ট্রাই করবি না। সো সোজাসুজি আনসার দিবি, বলে ফেল। দোস্ত, গত পরশু সন্ধ্যায় তুর্য আর আমার বিয়ে হয়েছে। ও আচ্ছা, ওয়েট, কি আবল তাবল বকছিস ইয়ার? আই থিঙ্ক তুই জেগে জেগে স্বপ্ন দেখছিস। শরীর ঠিক আছে তোর? মাথায় হাত দিয়ে না, সবই তো ঠিক আছে, তাহলে এসব বাজে বকছিস কেন? আমি কিচ্ছু বাজে বকছি না নিশু, আমি সব সত্যি বলছি। নিশিকে সেদিন সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সব খুলে বলল আয়াত। সব শুনে নিশু বলল, এত কিছু হয়ে গেল আর তুই আজকে বলছিস আমায়? আর একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, তুর্য ভাইয়া এত কাণ্ড করে বিয়েই বা করলো কেন? যদি ভালোই বাসতো তাহলে সবার অনুমতি নিয়েই করতো, এত কিছু করলো কেন? যাই হোক, আমার তো হেব্বি খুশি লাগছে। এলাকার যত সব মেয়ের ক্রাশ, হ্যান্ডসাম চকলেট বয় আমার জিজু। ওহ কি কিউট! হাই জানেমান, ট্রিট দাও। আমি কোন দুঃখে ট্রিট দিব? আমার টাকা কি গাছে ধরে? যা ভাগ, হইনি তোর এই সূর্যেতে ট্রিট লগা, যা ভাগ। নিশি কিছু বলবে তখনই ক্লাসে স্যার এসে পড়ল। ওরা দুজনেই মনোযোগ দিয়ে ক্লাস করছে। জাহিদ শোন, আমি বের হব, তোদের ভাবির ছুটির টাইম হয়ে গেছে। ভাই বলছিলাম কি, মানে কি ইয়ে করছিস? যা বলবি ডিরেক্ট বল। ভাই আমি আপনার সাথে যাব, মানে ভাবির ফ্রেন্ড। কে নিশু? ও কি? ভাই ওকে আমি ভালোবেসে ফেলছি, ওকে বিয়ে করতে চাই। তুই কি মজা করছিস? না ভাই, আই এম সিরিয়াস। ঠিক আছে, নিশু আমার ছোট বোনের মতো, ওকে কষ্ট দিবি না। বাকিটা আমি দেখছি। যদি নিশু তোকে পছন্দ করে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব তোদের। ওর মতের বিরুদ্ধে গিয়ে কিছু করব না, ওকে? ওকে ভাই। চল। ওদের ক্লাস ছুটি হতেই আয়াত আর নিশি গেট দিয়ে বের হলো। নিশু বলে উঠল, দোস্ত দেখ, ভাইয়া দাঁড়িয়ে আছে গেটের সামনে, সাথে ওই ঝগড়ুটে বেয়াদব ফাজিল ছেলেটা। তুই কার কথা বলছিস? গেটের দিকে তাকাতেই দেখে তুর্যর সাথে জাহিদ ভাইয়া দাঁড়িয়ে। আয়াত ওর দিকে ভ্রু কুচকে বলল, ভাইয়াকে এসব বলছিস কেন? ওই তোর কোন জন্মের ভাই? ওই বেয়াদব 42 ফাজিল পোলা, ওর সাইড নিবি তো তোরে উষ্টা মাইরা উগান্ডায় পাঠামু। তারপর সব খুলে বলল আয়াতকে। সব শুনে হাসতে হাসতে বলল, জানু, তুই এত ঝগড়া কবে থেকে করছিস? জানতাম না তো। নিশি রেগে ওর দিকে তাকাতে আয়াত চুপ হয়ে গেল। তুর্যদের কাছে যেতেই জাহিদ বলল, ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন?
ভাবি ভালো। তো মিস ঝগড়ুটে কেমন আছেন? ওই মিয়া, আপনার সাথে কোন জন্মের শত্রুতা আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন? এই জন্মের? আয়াত আর তুর্য হতভাগ হয়ে চেয়ে আছে এদের ঝগড়া দেখে। পরে চিল্লিয়ে বলল, চুপ! নিশু, তুই থামবি নাকি তোর চুল ছিড়ব? আর ভাইয়া, আপনিও থামুন। আপনিও কি ওর সাথে ওর মতো ঝগড়াটে হয়ে গেলেন? এতক্ষণ তুর্য চুপ থেকে এবার বলল, তুই আমার বোন কম শালির সাথে এমন করছিস কেন? ভাইয়া দেখলেন, আপনার বউও আমার সাথে বেইমানি করলো, এর জন্য এরে আমি মেরে উগান্ডায় পাঠাবো। এসব কথা বাদ, আমার ট্রিট কই? একমাত্র শালি আর আমি ট্রিট পাবো না? এটা কিভাবে সম্ভব শালি সাহেবা? অবশ্যই তুমি তোমার ট্রিট পাবে। কালকে তো ফ্রাইডে, কালকেই দিব ট্রিট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জাহিদ, নিচুকে পৌঁছে দিস। ওকে ভাইয়া, বাই বাই ঘসটি বেগম। আয়াতকে তুর্য গাড়িতে উঠতে বলল। ও উঠতেই গাড়ি চলতে শুরু করলো। আর তুর্য আয়াতকে আর চোখে দেখছে। মাঝপথে আয়াত বলল গাড়ি থামাতে। গাড়ি থামাতে বলতেই আর বুঝতে বাকি নেই কেন বললো। থামাতেই ম্যাডাম চলে গেলেন একা রেখে। তুর্য আসতেই মামা আয়াতকে ফুচকা দিল। আয়াত খাচ্ছে আর তুর্যকে দেখছে। আয়াত বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? পেট খারাপ হবে আমার। তুর্য কিছু বলতে যাবে, তখনই মেহু কাউকে আপু বলে ডাক দিল। ওইদিকে তাকাতেই তুর্যর ভয়ে গলা শুকিয়ে গেছে।